এই মুহূর্তে মারুনের অবস্থান ঢাকা সেন্ট্রাল মেডিকেলে। নিশাত সামনের চেয়ারে বসে মানহার কলে অনবরত ফোন দিয়েই চলেছে। ওপাশ থেকে রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। মারওয়ানের নেত্রদয় বর্তমানে নিশাতের দিকে নিবদ্ধ। বোঝা যাচ্ছে ওপাশে হতে কল রিসিভ হওয়ার অপেক্ষায় সেও প্রতীক্ষমান। বেশ খানিকক্ষণ পর মানহা ফোন ধরে ভাঙা গলায় সালাম দিল। নিশাত তাকে তাদের আসার খবর জানালো। মানহা তাদেরকে 412 নম্বর কেবিনে আসতে বলল। নিশাত মারওয়ানকে অ্যাড্রেস বলে লিফটের 3 এলো। মারওয়ানের কোলে নাওহান। সে কেবিনে না ঢুকে বাইরে দাঁড়িয়ে রইল। নিশাত একাই কেবিনে ঢুকলো। ঢুকতেই মানহা এগিয়ে এসে নিশাতকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল। ভাবি দেখো কেমন করে শুয়ে আছে। নিশাত দেখলো সম্পূর্ণ শরীরটা ব্যান্ডেজে মোড়ানো। তার চোখেও পানি এলো। কেমন উচ্ছল দেখলো কাল রাতেও, অথচ এক রাতের ব্যবধানে কেমন নির্জীবের মতো হাসপাতালে বেরিয়ে শুয়ে আছে। নিশাত মানহার মাথায় হাত বুলিয়ে বলল। ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করার জন্য এমন বিপদ দেন, যে উত্তীর্ণ হতে পারে সেই সফলকাম হয়। মানহা ফোপাতে ফোপাতে বলল। ভাইয়া আসেনি? ভাইয়াকে এখনো তার উপর রেখে আছে? এসেছে, বাইরে দাঁড়ানো। ভাইয়াকে আসতে বলো, আমার কিছুই ভালো লাগছে না। নিশাত মানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে কেবিন থেকে বের হয়ে দেখলো মারওয়ান ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করছে। সে এগিয়ে এসে বলল। মানহার কাছে যান। আমার যেতে ইচ্ছা করছে না। ওই শ্বশুর শাশুড়ি এসছে? জানি না, এসেছে সম্ভবত। যেতে ইচ্ছে করছে না মানে কি? আপনি ওর ভাই, আপনজন। আমি ওর ভাবি, দূরের মানুষ। এই বিপদের দিনে আমার কাছে যতটা না শান্তি পাবে, তার চেয়ে অনেক বেশি শান্তি আপনার কাছে পাবে। বেশি কথা না বলে রুমে যান। যান বলছি। শেষের কথাটা নিশাত ধমকের সহিতই বলল। মারওয়ান চোখ মুখ কুচকে বলল। তুমি কি আমাকে ধমক দিলে? হ্যাঁ তো। বেশি বেড়েছে মনে হচ্ছে। নিশাত কোনো জবাব না দিয়ে ছেলেকে কোলে নিয়ে মারওয়ানকে পাশ কাটিয়ে সামনে চলে গেল। মারওয়ান কপাল অমসৃণ করে সেদিকে চেয়ে রইল কয়েক পল। কপাল গুটিয়ে কেবিনে প্রবেশ করতেই চোখ গেল বিছানায়। সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। মানহা ভাইকে দেখা মাত্র কেঁদে উঠে হুমড়ি খেয়ে জড়িয়ে ধরে বলল। ভাইয়া, লোকটা কেমন পাষাণের মতো শুয়ে আছে দেখো। মায়া বাড়িয়ে কেন এমন শুয়ে আছে জিজ্ঞেস করো তো। তুমি বললে নিশ্চয়ই উত্তর দেবে। মারনের মুখে কোনো জবাব নেই। পাথরের মতো দাঁড়িয়ে মানহা কান্নারত গলায় হিচকি তুলে বলল। আমাকে কাল যাওয়ার আগে বললো বিরিয়ানি রেঁধে রাখতে। কত যত্ন নিয়ে বিরিয়ানি রেঁধে সারা রাত অপেক্ষায় থাকলাম, অথচ সে আর খেতে এলো না। আমার অপেক্ষাও আর ফুরোলো না। ভাইয়া, তুমি তাকে রেখে দিতে পারলে না? তাহলে তো এই অ্যাক্সিডেন্টটা হতো না। মারনের বুকের কোথাও রক্তক্ষরণ হচ্ছে কিনা বোঝা গেল না। হয়তোবা গতকাল রাতের কিছু ছিদ্র মানুষপটে ভেসে উঠেছে। তবে বাইরে শক্ত খোলসে তার কিছুই পরিলক্ষিত হচ্ছে না। না দিচ্ছে মানহাকে সান্ত্বনা, আর না মুখে কিছু বলছে। মানহা ইহাবের শিওরে বসে বসে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো। ডাক্তার বলেছে আরো রক্ত দেওয়া লাগবে। জানো, ডান হাতে অনেক জখম হয়েছে। ডান হাতের মুঠোয় নাকি একটা ঘড়ি পেয়েছিল তারা। ওই ঘড়ির কাজ বিঁধে পুরো হাত নাকি বিবশ হয়ে গিয়েছিল। ওই ঘড়িটা কি এমন আছে যার জন্য তাকে এমন আঘাত সহ্য করতে হবে? সামান্য একটা ঘড়ির জন্য পুরো হাতের তালু রক্তাক্ত ক্ষতবিক্ষত করে ফেলেছে। আল্লাহ, আমি সহ্য করতে পারছি না। আমাকে এমন কষ্ট দিতেই কি তার এত মায়া বাড়ানো? মারওয়ান ঝটকা খেয়ে ইহাবের হাতের দিকে চাইল। ডান হাতের তালুতে ব্যান্ডেজ আবৃত। হাত মুঠো পাকিয়ে দাঁড়িয়ে রইল ওর শব্দহীন। বোনের আহাজারি শুনছে নিঃশব্দে। একজন নার্স এসে রোগীর কিছু পেপার সাইন দিতে বলল। মানহা চোখ মুছে সেদিকে এগিয়ে গেল। মারওয়ান বেডের সামনে এগিয়ে এসে ব্যান্ডেজকৃত হাতের তালু খুবই ধীরে ছুল। মানহা সাইন দিয়ে এসে ভাইয়ের পাশে এসে বলল। জানো, তোমার বাসায় যাওয়ার আগে কত খুশি ছিল, অথচ দেখো এখন আমাকে কেমন কাঁদাচ্ছে। ভাইয়া, এমন কেন হলো বলো না। মারনকে ঝাঁকিয়ে বলল। মারন কিচ্ছু বলল না, রুম থেকে বেরিয়ে গেল। মারন বেরিয়ে যেতেই ইমতিয়াজ ভুইয়া ডাক্তার নিয়ে ঢুকলেন। ডাক্তার কেবিনে প্রবেশ করতেই বললেন। আমি বুঝতে পারছি না, ছেলে পাগলামিতে তুমি কেন সায় দিচ্ছ ইমতিয়াজ?
ইমতিয়াজ ভুঁইয়া চেয়ারে বসে বললেন, সায়না দিয়ে উপায় আছে। এরা মা ছেলে দুজনে আমার ঘরটা পাগলা গারদ বানিয়ে ফেলেছে। ডক্টর ইহাবের ডান হাতে ইঞ্জেকশন পুশ করে বেরিয়ে গেলেন। ইমতিয়াজ ভুঁইয়া ইহাবকে উদ্দেশ্য করে বললেন, এই নাটকের কথা যদি জেনে যায়। নাটক কোথায়? ডান হাতে ফ্র্যাকচার হয়েছে, তালুতে ইনফেকশন হয়েছে, ডান পায়ে ক্ষত হয়েছে, সবই তো হয়েছে, শুধু অত গুরুতর নয়। কষ্ট হচ্ছে, ডান হাতে কতদিন প্লাস্টার ঝুলিয়ে রাখতে হয় কে জানে। আচ্ছা, তুমি অ্যাক্সিডেন্টটা করলে কিভাবে? জানি না ঠিক, ভাগ্যিস আরেকটু আগে সরে গিয়েছিলাম, নয়তো বোধহয় বাসায় এতক্ষণে কুলখানের আয়োজন হতো। মানহা মুখ চেপে খেতে দিল। ইমতিয়াজ ভুঁইয়া চিন্তিত গলায় বললেন, যদি কোনোভাবে জেনে যায় তখন কি করবে? ইহাব বাম হাতে ভর দিয়ে বলল, আরে জানবে না, টেনশন করো না। তোমার বউ যদি বলে দেয়? বলবে না, ওকে চকলেটের লোভ দেখেছি না। হ্যাঁ, ও তো বাচ্চা, তাই চকলেটের লোভ দেখালেই আর কিচ্ছু বলবে না। বাচ্চাই তো। তুমি শুধু শুধু চিন্তা করছো পাপা। এতে যদি পাষাণটা গলে তাহলে নেক্সট স্টেপে হাত দেবো। কেমন নিষ্ঠুর, আমাকে দেখে কোনো প্রতিক্রিয়াই করেনি। সম্ভবত কষ্ট পাওয়ার সিস্টেম ওর নষ্ট হয়ে গেছে। আমি মরে গেলেও বোধহয় এক ফোঁটা কাঁদতো না নির্দয়টা। অবশ্য হাতটা একটু ছুঁয়েছে, আমি টের পেয়েছি। ইমতিয়াজ ভুঁইয়া ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দেখ, যেটা ভালো মনে হয়, হিতে যেন বিপরীত না হয় সেদিকে লক্ষ্য রেখো। বলেই রুম থেকে বেরিয়ে গেলেন। মানহা এক পাশে দাঁড়িয়ে ফোপাচ্ছে। ইহাব সেদিকে চেয়ে বলল, তোমাকে তো এখন কাঁদতে বলিনি। ফ্যাচ ফ্যাচ বন্ধ করো। তুমি ভালো অভিনয় করেছো। এজন্যই সুস্থ হলে সর্বপ্রথম তোমাকে একটা চুমু খাবো, ডোন্ট মাইন্ড। অবশ্য তুমি মাইন্ড করলেও বা কি, আমার খাবার কাজ আমি খাবো। বলে ইহাব চোখ বুঝলো। মানা হতবুদ্ধির মতো চেয়ে রইল। অসুস্থ হোক কি কথার বহর, সে মোটে অভিনয় করেনি। সত্যি সত্যিই তো কেঁদেছে সে। গুরুতর আঘাত না পেলেও একেবারে কম আঘাত তো পায়নি। ডান হাত ভেঙেছে, হাতের তালু ও পায়ে জখম হয়েছে, এটা কম কিসে? অথচ এমন ভাব করছে যেন কিছু হয়নি। নিশাত হাসপাতালের ক্যান্টিন থেকে ছেলের জন্য জুস আর কেক কিনলো, আর বাকি সবার জন্য পাউরুটি আর কলা নিল। তাড়াহুড়োতে কেউ নিশ্চয়ই খেয়ে বেরোয়নি, তারাও তো খেয়ে আসেনি। খবরটা শুনে তাড়াতাড়ি করে চলে এসেছে। বাচ্চাটাকে এতক্ষণ খালি পেটে রেখেছে বিধায় দ্রুত কিছু কিনে দিল নাওহান। পাইপে মুখ দিয়ে টেনে টেনে জুস খাচ্ছে। নিশাত জিজ্ঞেস করলো, আর কিছু খাবে? নাওহান মাথা নাড়িয়ে বলল, খাবো। কি খাবে? নাওহান ফোকলা দাঁতে হেসে বলল, দুদু। নিশাত মেকি রাগ দেখিয়ে বলল, আমার ছানাটা ভারী দুষ্ট হয়েছে তো। শরমের কথা আর বলবে না, সবাই তোমায় পচা বলবে। নাওয়ান মায়ের ঘাড়ে মুখ লুকিয়ে রাখলো। কিছুক্ষণ পর মাথা তুলে বলল, পাপ্পা কই? নিশাত আশেপাশে দেখতে দেখতে বলল, তোমার বাবাকেই খুঁজতে যাচ্ছি। ইনাকে ঘুরতে এনেছি। না, ঘুরতে আসিনি, তোমার ফুপাকে দেখতে এসেছি। টুবু পুপা কি হয়েছে? অসুখ হয়েছে, তোমার মতো দুঃখ পেয়েছে। নিশাত নাওয়ানের পায়ে যেখানে ব্যথা পেয়েছিল সেখানে হাত বুলিয়ে বলল। নাওয়ান নিজের পায়ে হাত দিয়ে বলল, ডুকু ডুকু। হ্যাঁ, দুঃখ। নাওয়ান গাল ফুলিয়ে বলল। কুবিতা। নিশাত ছেলের গালে চুমু দিয়ে বলল। ব্যথা ভালো হয়ে যাবে। নাওয়ান কান ডলে বলল। বুবুপা টুবু দেয়নি। নিশাত ছেলেকে চেপে ধরে বলল, ফুপার অসুখ বললাম না, ব্যথা পেয়েছে তো। নাওয়ান অবুজ গলায় বলল। বিসি বিসি পিতা। নিশাত ছেলের গালে গাল ঠেকিয়ে বলল, মিতা ভালোই যাবে ইনশাআল্লাহ। মারওয়ান ওয়েটিং রুমে এসে বসেছে। তার চারপাশ চক্রির মতো ঘোরাচ্ছে। ঘুম ঠিক মতো হয়নি বিধায় মাথা ব্যথা করছে। পাশে হুইল চেয়ারে বসা একজন লোক, হাতে রয়েছে একটা খোলা বই। তার পাশে একজন শাড়ি পরিহিত মহিলা বসা। মারওয়ান চেয়ারে ঘাড় ফেলে চোখ বন্ধ করলো। মিনিটখানেক বাদে কিছুটা ফিসফিস আওয়াজ তার শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করলো। তুমি অনেক সুন্দর, আমার তোমাকে ভালো লেগেছে। ওপাশ থেকে উত্তর এলো, আমি লাইলি, তুমি মজনু। থুকু, আমি মজনু, তুমি লাইলি। লাইলি মজনু প্রেম শরম পাইতো না। লাইলির যেমন জামাই ছিল, আমারও বউ আছে, সেটা কোনো বিষয় না। তোমারে অনেক ভালো, অনেক কিছু দিব।
সুখ দিয়ে মুড়িয়ে রাখবো তোমায় ময়না পাখি। মারওয়ান মুখটা বিদঘুটে করে হয়ে গেল। এতক্ষণ তো ভেবেছিল জামাই বউ, এখন দেখি অন্য ঘটনা। এসব নষ্টামি করার আর জায়গা পায়নি, তার পাশে বসতে হলো এদের। পিটপিট করে বলল, যেমন লুচ্ছা তেমন লুচ্ছে। মেয়েগুলো কিসের জন্য এসব বেত্তা ফাতরাদের ফাঁদে পা দেয় কে জানে। যত সব নষ্টের কারবার। হাসপাতালে নোংরামি শুরু করেছে। এক ঠ্যাং নাড়াতে পারে না, আবার এসছে মজনু হতে। অসহ্য। মারওয়ান চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। লোকটার ফিসফিস আওয়াজে ঘুম তার চাঙ্গে উঠে গেছে। কানে হাত দিয়েও শোনা যাচ্ছে। অন্য কোনো জায়গা ফাঁকা চেয়ার পেলে সেখানে চলে যেত, তবে এই ভিড়ের মধ্যে আর ফাঁকা চেয়ার পায়নি। অন্যদিন হলে দাঁড়িয়ে হলেও অন্য পাশে সরে যেত, তবে আজকে ক্লান্তিতে বুঁদ হয়ে আছে দেখে না নড়তে পারছে আর না ঘুমাতে পারছে। মারণ রাগে জিতে দেয়ালে এমন এক জোরে ঘুষি মারলো যে মহিলাটার হাত ভয়ে কেঁপে উঠলো। লোকটার হাত থেকে ছিটকে পড়লো। লোকটা গলা খাকারি দিয়ে মারণের দিকে চাইলো। মারণ তোয়াক্কা না করে আবারও চোখ বুঝলো। লোকটা আগের থেকে নিচু কণ্ঠে কথা চালিয়ে যেতে লাগলো। মারণ শেষমেশ অতিষ্ঠ হয়ে পড়ল। এই যে চরিত্র বিসর্জনকৃত চিড়িয়া। লোকটা ঘাড় ঘুরিয়ে পড়ল। আমাকে বলেছেন? অবশ্যই আপনাকে বলছে, এটা হাসপাতাল, এখানে পরিবেশ নষ্ট করবেন না। এটা আপনার পীড়িত করার জায়গা না। আরেকবার ডিস্টার্ব করলে খবর আছে। লোকটা একটু কেসেই বলল, কি খবর আছে? আপনি কি করবেন? মারণ ঘাড়ে মাসাজ করে বলল, কিছুই করবো না, শুধু এখান থেকে সোজা কর্তৃপক্ষের কাছে যাব, যে ক্যালানির পারমিশন আনবো। এনে ইচ্ছে মতো গেলে হসপিটাল থেকে গেট আউট করে দেবো। আন্ডারস্ট্যান্ড? লোকটা থতমত খেয়ে বলল, আপনি বললেই তারা ক্যালানোর পারমিশন দিবে কেন? আপনি কে এমন? মারওয়ান মোবাইল ঘোরাতে ঘোরাতে বলল, আমি কেউ না, তবে আমার মোবাইলটা অনেক কিছু। লোকটা ভয় পেয়ে চুপসে গেল। মারওয়ান আর একটাও বাক্য বিনিময় না করে দুই হাত বুকে গুজে ঘুমাতে চেষ্টা করলো। অযথা এতগুলো কথা খরচ হয়ে গেল। যত সব পাগল ছাগল, চ্যাং ভাঙা মজনু, নষ্ট যে দেখা তার সাথেই কেন হয় কে জানে। কোথায় যেন শুনেছিল যে যেমন তার সাথে সাক্ষাৎও ঘটে অমন প্রজাতির। এখন তার নিজেকে নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে। সম্ভবত তার মধ্যেও গণ্ডগোল বিরাজমান। ঠ্যাং ভাঙা মজনু লোকটা উসখুস করছে মারণের সাথে কথা বলার জন্য। আমি আসলে মজনু টাইপের মানুষ তো, তাই একটু একটু এদিক ওদিকে কথা বলি। মারণ চোখ খুলে গম্ভীর গলায় বলল, একটা উপদেশ দিই, শুনুন। সব জায়গায় মজনুগিরি ফলাতে যাবেন না। বে জায়গায় মজনু হতে যাবেন গণত হলে কি একদম উপরে। আর বউ থাকতে এদিক ওদিক কথা বলে কি মজনু বলে না, এদেরকে চরিত্রহীন বলে। আই মিন পরকীয়া গাড়ি। মারণের কথা শুনে লোকটা বারবার গলা পরিষ্কার করতে লাগলো। খানিকক্ষণ পর বলল, ভাই আসুন পরিচিত হই। কোনো দরকার নেই, হাতে যে বইটা আছে ওটা পড়ে অন্তত চরিত্র ঠিক করুন, কাজে দেবে। মারওয়ান খুব ভালোভাবেই বুঝতে পারছে লোকটা ভাও বাঁধাতে চাইছে। মানুষের ইন্টেনশন খুবই দ্রুত বুঝে যায় সে। কোনোভাবেই তার মোবাইল থেকে রেকর্ডটা ডিলিট করা যায় কিনা এর জন্য তাকে পটাতে এসেছে। মারওয়ান মনে মনে হাসলো। এসব ফাত্রামি মোবাইলে রেকর্ড করার টাইম আছে নাকি তার? লোকটাকে চুপ করাতে এসব বলেছে। এতে যদি ক্যারেক্টার ঢিলাটা একটু শান্ত হয়। অবশ্য তার শার্টের আস্তিনে একটা রেকর্ডার আছে, সেটা এমনিতেও সব কিছু রেকর্ড হচ্ছে। ওটা সব সময় তার কাছেই থাকে। লোকটা নির্লজ্জের মতো দাঁত কপাটি বের করে বলল, বইটা ভালো। কই গো ওগা সোগা বলো লিখেছেন? মারওয়ান চোখ মুখ বিকৃত হয়ে গেল। কই গো, হ্যাঁ গো সগো, আবার কে? জীবনে বহু বই পড়েছে, এমন নাম তো বাপের জন্ম শুনি। উফ, মাথাটাই ধরেছে এই লোকে ননস্টপ বকর বকর শুনে। মারওয়ান চোখ খুলে লোকটার কোলের দিকে দৃষ্টি ফেলল। বইটি এখন বন্ধ। বইও লেখকের নাম স্পষ্টই দেখা যাচ্ছে। বইয়ের নাম দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স, অনুবাদ সালমান হক। মূল লেখক কেইগো হিগাশিনো, অথচ স্থপিতটা বলছে কইগো হোগা সোগা। বই আদৌ পড়ে ভালো বলেছে নাকি কি পড়েছে আল্লাহ জানে। এই বই পড়তে নিলে আবার প্রেম প্রীতি করার টাইম পায় কিভাবে? অবশ্য নাম উচ্চারণের যে বহর দেখলো মারওয়ান,
ধারণা বইটা এই ক্যারেক্টার ঢিলায় পড়েইনি। নিজের এত প্রিয় লেখকের নামের এমন বিকৃতি শুনে যে কারণে মেজাজ খারাপ হবে। ভাগ্যিস লেখক আজ নিজে এই নাম শোনেনি, না হলে নির্ঘাত পটলি তুলতো। বইটা তার বহু আগেই পড়া হয়েছে। ক্রাইম থ্রিলার এবং সাইকোলজিক্যাল মিস্ট্রি জনরার উপন্যাস এটা। তার ভীষণ পছন্দের একটা বই। এটা বইয়ের লেখকের নামের এমন পিণ্ডি চটকাতে দেখে মারওয়ানের সীমাহীন রাগ হচ্ছে। নিজেকে কন্ট্রোল করে বলল, আগে লেখকের নাম সঠিকভাবে উচ্চারণ করতে শিখুন, তারপর না হয় বই পড়বেন, কেমন? লোকটা উচ্ছ্বসিত গলায় বলল। কেন, ঠিকই তো বলেছি। ওই গো হোগা সুগা। মারওয়ান রাগ নিয়ন্ত্রিত করে মনে মনে বলল। তোর হোকা, ছাগল কোথাকার। মারওয়ান তাতে ধোয়া চেপে বলল, নাম হলো কেইকো হিগাশিনো। তিনি একজন জাপানিজ লেখক। একটা বললেই হলো, এটা কোনো বিষয় না। আপনার নাম পারভেজ, আপনাকে যদি গার্ভেজ ডাকে তাহলে এটা কোনো বিষয় না? লোকটা মুখ চুপসে বলল। আমার নাম জানলেন কিভাবে? আমি তো বলিনি আপনাকে নাম। মারওয়ান দার্শনিকের মতো উত্তর দিল। সিক্রেট বলা যাবে না। আমি মানুষের মুখ দেখিয়ে তার নাম বলে দিতে পারি, গার্ভেজ সাহেব। পারভেজ নামক লোকটি নিজের হুইল চেয়ারে সরিয়ে মারওয়ানের থেকে খানিকটা দূরে সরে গেল। মারওয়ান চোখ বন্ধ রেখেছে। সে অবশ্য বেশ বুঝতে পারছে লোকটা তাকে বিরাট কিছু মনে করেছে। সেও ভয় পাচ্ছে, অথচ বিরাট কিছু মনে করার কিছুই নেই। সে ওয়েটিং রুমে ঢুকতে ঢুকতে একজন ওয়ার্ড বয় পারভেজ নাম ধরে ডেকেছিল। তখন লোকটা হাত তুলেছিল। সে সময় জেনেছে অন্য নারীতে আকর্ষিত হতে হতে ব্রেনের কার্যক্ষমতাও সম্ভবত নষ্ট হয়ে গেছে। মারওয়ানের মনে মনে ভেবেই রাখলো, আরেকবার উল্টাপাল্টা কিছু করলে পাবলিকে দিয়ে কঠিনই মাইর খাওয়াবে। মারওয়ান গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল। একজন নারীর কণ্ঠের উচ্চ আওয়াজে ঘুম ছুটে গেল তার। চোখ খুলে সেদিকে তাকাতেই মহিলাটা তার দিকে তাকিয়ে বলল, ভাই, এই লোকটা মারাত্মক বেয়াদব। এক পা কবরে, অথচ অসভ্যতা আমি কমে না, বারবার কোনো দিয়ে খোঁচাচ্ছে। মারওয়ান ফ্রিকুচকে চোখ শুরু করে লোকটার পানে চাইল। লোকটা চোরের মতো মুখ এদিক ওদিক করছে। হাতে সেই বইটা নেই, নিশ্চয়ই অন্য কারো বই ছিল। লেখকের নাম বলার ধরন শুনেই তার সেই ধারণা হয়ে গিয়েছে উচ্চামি করে কুল পায় না, আবার বই পড়বে সে। মহিলাটা এবার রেগে মেগে হুইল চেয়ারে ধাক্কা মেরে বসলো। লোকটা মুখ থুবড়ে পড়লো ফ্লোরে। মারওয়ান রসিকতার সহিত তীক্ষ্ণ গলায় বলল, গার্ভেজ সাহেব দিয়ে কি পড়ে গেলেন? আহা, দুঃখজনক। নিশ্চয়ই মজনুগিরি দেখাতে গিয়েছিলেন। লোকটা জবাব দেওয়ার মুহূর্তে মহিলা ছুটতে ছুটতে এসে বললেন, আমার অসুস্থ স্বামী পড়ে গেছে, আপনি একটু উঠাতে পারলেন না? মারওয়ান ঘাড় বেঁকিয়ে বলল। আমি কেন উঠাবো? মহিলা আশ্চর্যজনিত গলায় বললেন। আপনি কি মানুষ? মারওয়ান গম্ভীর গলায় বলল। না, জিন। মহিলা হুইল চেয়ারে ছেলে স্বামীকে নিয়ে যেতে যেতে বললেন, হার্টলেস কোথাকার। এখন কি আপনাকে বুক ছিঁড়ে দেখাবো হার্টলেস নাকি হার্টফুল? আসুন দেখাই। মারওয়ান শার্টের উপর দুটো বোতাম খুলে ফেল। হুইল চেয়ারে বসা পুরুষটি একটু পর পর মারওয়ানকে কোনা চোখে দেখছে। মহিলাটি চেঁচিয়ে বললেন, অসভ্য লোক, আর একবার অসভ্যতা করতে এলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। মারওয়ান হাই তুলে বলল, না জিন, কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো। আমি আমার পরনারীকে ধরে টরি না। নিশাত দ্রুত এসে মারওয়ানকে চেনে এনে বলল, এ কেমন অসভ্যতা? উনি তো ঠিকই বলেছেন, আপনি একটা পাথর মানব। আপনার হার্ট মনে হয় রক্ত মানুষের মাংসের বদলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। লোকটাকে ওঠালে নিশ্চয়ই আপনার জাত যেত না। অবশ্যই যেত, গোটা জাতের নামটি মুছে যেত। মারওয়ান আজাদ নাম বললে হয়ে যেত মাংজাং চ্যাং। এসব কি কথা? মারওয়ান তাদের গমনের দিকে চেয়ে বলল, এসবই কথা। ইচ্ছে করছে দুমসে পিটিয়ে আসি গার্বেজটাকে। আলোচনা এসছে পতিব্রত রমণী। কি সব বলছেন? ওনার স্বামীর জন্য বলবে না তো কি আপনার জন্য বলবে? আমার জন্য বলবে কোন দুঃখে? ফগত কম বলবে। নিশাত কপালে হাত ঠেকিয়ে বলল, আল্লাহ, এমন পাষাণ লোক ইহজন্মে আর দেখিনি। একটা পঙ্গু লোককে সাহায্য করবে, তাতেও তাতেও তার কত অজুহাত। এই কেমন লোককে আমার স্বামী বানালে আল্লাহ? মারওয়ান চোখ মুখ
শক্ত করে বলল, এখন আর দুটো পার্সেন্টের মতো কাজ করব। 1 নম্বরে মহিলাকে একটা অডিও ক্লিপ দেবো, 2 নম্বর মানহাকে একটা কঠিন চড় লাগাবো। কিসের ক্লিপ, কেন চড় লাগাবো এসব জিজ্ঞেস করে লাভ নেই, আমি বলবো না। বলেই গটগট পায়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সম্ভবত ওই মহিলাকে ক্লিপ দিতে গেল। নিশাদ ব্যাককেলের মতো দাঁড়িয়ে রইল। কি ঘটলো, কেন ঘটলো, কিছুই তার মাথায় ঢুকছে না। মারওয়ান 412 নম্বর কেবিনে রুমে ঢুকেই মানহাকে কষি একটা চড় মারল। ইমতিয়াজ ভুইয়া দাঁড়িয়ে বললেন, এটা কেমন ব্যবহার? চেয়ারম্যান বাড়ির পুত্রবধূর গায়ে হাত তোলা কোন সাহসে? মারওয়ান রক্ত চক্ষু নিয়ে ইমতিয়াজ ভুইয়ার দিকে চাইল। এই চোখ ইমতিয়াজ ভুইয়ার পরিচিত, বহুদিন আগে দেখেছিলেন, আজ আবারও দেখলেন। মানবপুপে উঠে গালে হাত ঠেকিয়ে বলল, ভাইয়া। মারওয়ান হাত উঁচিয়ে থামিয়ে দিল। খবরদার ওই মুখের ভাইয়া ডাকবি না। ছলনা শিখেছিস? শেখারই কথা। যার জামাই ছলনায় নোবেল প্রাপ্ত, সে ছলনা শিখবে না তো আর কে শিখবে? জানিস এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণা আমি কাকে করি? ছলনাকারীকে। ছে, আমার ভাবতে অবাক লাগছে তুই আমার বোন ঠিকই স্বামীর লেজ ধরলি। নিশাদ তাকে টেনে নিয়ে আসতে চাইলে এক চুলো নড়াতে পারল না। মারওয়ান নিজের জায়গায় অটল থেকে বলতে লাগলো, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মারওয়ান আজাদের কোনো বোন নেই। এনে রক্তের ব্যাগ, তুই আর তোর স্বামী এটা গ্লাসে ভরে পান করিস। মারওয়ান আজাদ রক্তের বিনিময়ে তোদের সাথে সম্পর্ক যদি ঘটালো। নিশাদ মারওয়ানকে থামাতে চাইলে মারওয়ান রাগান্বিত গলায় বলল, আমাকে থামিয়ে লাভ নেই। এত বড় ছলনাকারীর কোনো মাফ নেই। ওই বেইমানের জন্য নিজের শরীর থেকে রক্ত ডোনেট করে এনেছে। কাউন্টারে গিয়ে শুনি এই নামের রোগীকে কোনো রক্ত দেওয়া হয়নি। হাসপাতালে অ্যাডমিট আছে ঠিকই, তবে রক্ত দেওয়ার মতো সিরিয়াস কিছু হয়নি। আমার মাথা ঘুরে উঠেছিল শুনে, এর জন্য নিজে অনেকক্ষণ শুয়ে বসেছিলাম। এই রক্তের মূল্য হিসেবে আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করলাম। বলে কেবিন থেকে বেরোতে নিলে ইহাব উঠে বসে পেছন থেকে বলল, দাঁড়া, আমার বাঁচা মরায় যদি তোর কিছু যায় না আসে তাহলে নিজের রক্ত দিলি কেন? মারওয়ান চোখ বন্ধ করে বলল, তোর বউ যাতে বিধবা না হয় সেজন্য। মানহা ডুকরে কেঁদে উঠল। বড় ভাইয়ের মুখে এই প্রথম মান্না ছাড়া ভিন্ন সম্বোধন শুনল। ইহাব উত্তেজিত গলায় বলল, মিথ্যা কথা, ব্লাড ব্যাংকের রক্তের অভাব ছিল না। যতই অস্বীকার করিস এখনো তুই আমাকে মনের কোথাও সযত্নে রেখেছিস। মারওয়ান তার ছেলের হেসে বলল, ভুল ধারণা। আজীবন এটা মনে লালন করলেও সত্য কোনোদিন মিথ্যা হয়ে যাবে না। সেই সত্যটা কি? ইউ আর নাথিং টু মি। মারওয়ান চলে যেতে নিলে ইহাব দৌড়ে এসে তাকে বাম হাত দিয়ে জাপড়ে ধরে বলল, প্লিজ আমাকে বোঝার চেষ্টা কর, আমি এসব তোর জন্য করেছি। মারওয়ান দাঁতে দাঁত পিষে বলল, আমাকে ছাড়, নয়তো রক্তের বন্যা বয়ে যাবে বলে দিলাম। বন্যা বয়ে যাক, তবুও আজ তোকে ছাড়বো না। আমার কথা না শুনলে তোকে ছাড়বো না। মারওয়ান ছাড়া মেরে ইহাবকে সরিয়ে দিলে চলে যেতে নিলে ব্যথায় চোখ মুখ কুচকে ফেলল ইহাব। ব্যথা গিলে মারওয়ানের পা চেপে ধরে বলল, আমার কথাটা একবার শোন। একবারও না। কয়েক বছর আগে এভাবে ছলনা করে আমাকে ঠকিয়েছিলে। তোর নাটক আমি আর বলছি না। আজকে ছলনা করেছিস, সে তোকে আবার বিশ্বাস করলে নিজের রক্তের প্রতি বেইমানি করা হবে। মারওয়ান পা ছাড়িয়ে চলে যেতে নিলে ইহাব বহু কষ্টে এক হাত দিয়ে তাকে নিশাতের গোল থেকে নাওহানকে নিয়ে বলল, তোর সাওয়ের কসম, এক পাও এগোবি না। আমার কথা না শুনে আজ এক পা বাড়াতে পারবি না তুই। মারওয়ান পাথরের মতো সেই জায়গাতে স্থির হয়ে গেল। নাওহান কেঁদে উঠছে বাবা বাবা করে করতে লাগলো। 15ই মাঘ 1416 বঙ্গাব্দ। শীতে প্রায় শেষ, চারপাশে কুয়াশা চাদরে আচ্ছাদিত। ভোরের ভেতরে এই সময়টা সূর্য মামার উপস্থিতি একেবারেই নগণ্য। কনকনে ঠান্ডায় হাত পা অবসর দশা। সারি সারি বজ্রবিন্দু, বৃক্ষেও জমেছে শিশির বিন্দু। মাটির কাঁচা রাস্তায় হেঁটে চলেছে দুজন থাকড়া চোপ, গলায় মাফলার পেঁচানো, হাতেও পায়ে মোজা, জিন্সের প্যান্টের সাথে লেদার জ্যাকেট পরনে। একজন প্যান্টের পকেটে হাত ঝুঁকিয়ে অপরজনের কথা শুনে হেঁটে চলছে, অপরজন হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলে চলেছে এক নাগারে। একজনের চোখে মুখে উদ্বেগ, অপরজন একেবারে নির্লিপ্ত। আচ্ছা নাম্বার ওয়ান, তোর লোকটাকে সন্দেহ হচ্ছে না? মারওয়ান অদূরে তাকিয়ে বলল, আপাতত হচ্ছে না, দেখি সামনে হয় কিনা। ইহাব ভালো করে মাফলার গলায় পেঁচিয়ে বলল, আমার যথেষ্ট সন্দেহ হয়। শালার বেটা ঢাকা থেকে এখন পর্যন্ত চলে এসেছে। হতে পারে এটা তার গ্রামের বাড়ি।
মারণ নির্লিপ্ত উত্তর। ইহাব কুচকে বলল, নিকুচি করি তার বাড়ির, শালা 1 নম্বরের ভণ্ড। হতে পারে, আবার নাও হতে পারে। ইহাব মারণের গলা এক হাতে পেঁচিয়ে বলল, চল রফিক মামার বিখ্যাত গরম গরম মাটির ভারে চা খেয়ে আসি। মারণ ইহাবের পেঁচে ফিরতি কনুই দিয়ে গুঁতো মেরে বলল। লেটস গো। দুই বন্ধু এগিয়ে চলল সামনে। রফিক মামার দোকানে এসেই দেখলো ভিড় লেগে আছে। একটা টেবিল দখল করে আছে হাসান, আসিম, মুহিব, পল্লব আর সাব্বির। ওরা দুজনই সেই দিকে এগিয়ে যেতেই উল্লাসে ফেঁচে পড়ল পুরো দোকান। বহুদিন পর কাছের বন্ধুদের দেখলে মনের মধ্যে এক ধরনের উদ্দীপনা কাজ করে। তারাও ব্যতিক্রম নয়। সবাই একে একে জাপড়ে ধরল দুই বন্ধুকে। শিক্ষা জীবনে মারওয়ানের কলেজ পর্যন্ত আর ইহাবের স্কুল পর্যন্ত সহপাঠী ছিল তারা। বন্ধুদের মধ্যে কেউ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে, কেউ রাজশাহীতে, আবার কেউ স্কলারশিপ নিয়ে বিদেশে। ইহাব মারওয়ান উভয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে অধ্যয়নরত। সব বন্ধুদের মধ্যে তার ছিল একমাত্র মারওয়ানি, কারণ সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট কিংবা মেডিকেলে চান্স পেয়েও সেদিকে আগায়নি। ইহাবের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্স নিয়ে পড়ছে। চাইলে একজন ইঞ্জিনিয়ার ও ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতেই পারত, কিন্তু উল্টো পাল্টা যুক্তিতে মারওয়ানের জুরি মেলা ভার। যেখানে ইঞ্জিনিয়ার ও ডাক্তার হতে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী মুখিয়ে থাকে, সেখানে মারওয়ানের মুখ ঘুরিয়ে ফেলাটা পিতা মাহবুব আলমকে ভীষণ পীড়া করেছিলেন। যখন পুত্রকে এই অস্বাভাবিক কর্মকাণ্ড করতে দেখেছিলেন, তখন প্রশ্ন করেছিলেন, এত চমৎকার সুযোগ পায়ে ঠেলে দিচ্ছ কেন? মানুষ সুযোগ পায় না, আর তুমি সুযোগ পেয়েও পা দিয়ে মারিয়ে ফেলছো, এটার রিজন কি? মারণ শান্ত স্বরে বলেছিল, দেখো বাবা, ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারি কোনোটাই হেলাফেলা সাবজেক্ট নয়। বহু সাধনা করে একজন যোগ্য ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হয়ে বেরোতে হয়। সে ধৈর্য আমার নেই। পড়ালেখা আমার কাছে স্রেফ একটা এক্সপেরিমেন্ট। এটা করে আমাকে বড় বড় জায়গাতে যেতে হবে, এটার কোনো ভিত্তি নেই। জীবনটা আমার কাছে মুক্ত বিহঙ্গের মতো, যখন ইচ্ছে উড়ো, আবার যখন ইচ্ছা থেমে যাও। পুত্রের এমন ছন্নছাড়া যুক্তি শুনে মাহবুব আলম ফের জিজ্ঞেস করেছিলেন, এই সিদ্ধান্ত কি চেয়ারম্যানের নাতির জন্য নিলে তুমি? মারণ কোনো জবাব না দিয়ে বেরিয়ে গিয়েছিল। হয়তোবা এই চরম সত্য কথাটা বাবার চোখের দিকে তাকিয়ে বলার সাহস তার ফুরিয়েছিল। বস্তুত মারওয়ান ছোটবেলা থেকে কিছুটা উদাসীন চরিত্রের। ভবিষ্যৎ নিয়ে তার চিন্তাভাবনা একেবারেই গণ্য। নিজের মর্জি মাফিক চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। তবে প্রচণ্ড জেদি মারওয়ান। দশম শ্রেণীতে থাকাকালীন একজন শিক্ষক তার এসব হেয়ালিপনার কারণে যখন মাহবুব আলমকে ডেকে এনে ভরা টিচার্স রুমে মারওয়ানকে সহ অপমান করেছিলেন, তখন নিজের শিক্ষক সমতুল্য পিতার অপমানে তার হাতে ঘা লেগেছিল। এটাও বুঝেছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে তাকে। সারা জীবন শিক্ষকতার মতো মহান পেশা নিয়োজিত থেকেও পুত্রের কারণে কটাকে শিকার হয়ে মাহবুব আলম বিছানাগামী হয়েছিলেন। সে অপমানের জবাবস্বরূপ এসএসসি ও এইচএসসিতে সম্পূর্ণ চট্টগ্রাম বোর্ডে নিজের অবস্থান করে উচ্চ শিক্ষকের মুখে ঝামা ঘষে দিয়েছিল মারওয়ান আজাদ। চাঁদপুরের সবচেয়ে বড় এসএসসি ও এইচএসসি সম্বোধনা অনুষ্ঠানে সেই শিক্ষক যখন মাহবুব আলমকে ডেকে এনে খাতির যত্ন করছিল, মারওয়ানে তখন পৈশাচিক আনন্দ অনুভূত হয়েছিল। ক্রেস্ট মেডেল ফুলের তোড়া পেয়ে সেই শিক্ষকের সামনে বাড়ি দিয়ে বলেছিল, নিন ধরুন। শিক্ষক প্রশ্নবোধক চাউনিতে চেয়েছিল। মারওয়ান হেসে বলেছিল, ধরুন স্যার। আমি ধরবো কেন? মারওয়ান পাগলের মতো হেসেছিল, বলেছিল, ও মা, সে কি, ধরবেন না কেন? আপনার কাছে প্রাইভেট পড়তাম না বলে সেদিন ওই মাঝ বয়সী শ্রদ্ধেয় মানুষটাকে অপমানিত হতে হয়েছিল। আপনি ধরবেন না তো কে ধরবে? আজাদ। শিক্ষকের ধমকের বিপরীতে মারওয়ান শুধু লাগামহীনভাবে হেসেছিল। তারপর হাসি থামিয়ে বলেছিল, প্রাইভেট না পড়ে একজন ছাত্র আপনাদের চক্ষুশীল হয়ে যায় কেন? যারা প্রাইভেট পড়ে তাদের এক্সট্রা সুবিধা দেন, আর যারা পড়ে না তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। যেভাবে ইচ্ছা সেভাবে অপমান আপাদস্ত করেও ক্ষান্ত হন না। পিতামাতাকে ডেকে এনে অপমান কটাক্ষ করেন। আইনস্টাইনের বংশধর ডাকতেন না আমাকে?
স্যার আলবার্ট আইনস্টাইনকেও কিন্তু শিক্ষকরা কটাক্ষ করতেন। তিনি কি থেমে গিয়েছিলেন? স্যারকে ধীর স্বরে প্রশ্নটি করে স্টেজে উঠে পিতার হাস্যজল মুখের দিকে দৃষ্টি রেখে সেদিনের কয়েক ফোঁটা অশ্রু ফেলার স্মৃতি স্মরণ করে ক্রেস্ট উঁচিয়ে ধরে বলেছিল, এটা আমার শিক্ষক তুল্য পিতার এই স্মারক, আমি তোর অস্ত্র দিয়ে কিনেছি। ছেলের কথায় মাহবুব আলম আবেগে আপ্লুত হয়ে চেয়েছিলেন ঝাপসা চোখে। অদূরে দাঁড়ানো সেই শিক্ষকের মাথা নুয়ে পড়েছিল লজ্জায়। তারপর গলার মেজাল চেয়ে পৌঁছে বলেছিল, এটা আমার পরিবারের। তারপর ফুলের তোড়া ইহাবের দিকে ছুঁড়ে মেরে বলেছিল, আর এটা আমার কেন্দ্রবিন্দু হাবের। মাহবুব আলম এবং ইহাবের চোখের কোণে সেদিন আনন্দ অশ্রু জলজল করছিল। মারওয়ান আজাদ নামক অদ্ভুত তৃপ্ত ছেলেটির দুর্বলতা সেদিন উপস্থিত জনতা ভালোভাবেই টের পেয়েছিল। সর্বশেষে সার্টিফিকেট হাতে পেয়েও মারওয়ান সেদিনের লজ্জিত হওয়া শিক্ষকের কাছে গিয়ে বলেছিল, মাথা নিচু করবেন না স্যার, আপনারা শিক্ষক, আমাদের জীবনে আপনাদের ভূমিকা অপরিসীম। তাদের দু চোখে দেখবেন না। অনেকে প্রাইভেট পড়ার সামর্থ্য থাকে না। আপনাদের এমন দ্বিমুখী আচরণ ছাত্র জীবনে প্রভাব ফেলে। এই সার্টিফিকেট আপনার। সেদিন অপমান না করলে এসএসসি কিংবা এইচএসসি কোনোটাতেই হয়তো আজকের অবস্থানে থাকতাম না। শিক্ষক ভেজা চোখে মারওয়ানকে জড়িয়ে ধরেছিলেন। তার চোখের সামনে যে পর্দা আটকানো ছিল সেটা খুলে দেওয়ার খুশিতেই বোধহয় চোখ দুটো ভিজে ছিল। ইহাব শীষ দিয়ে চিল্লিয়ে উঠে বন্ধুর খুশি উদযাপন করেছিল। ইমতিয়াজ ভুঁইয়া মুখ কালো করে পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার বাবা ইফতেখার ভুঁইয়া অর্থাৎ ইহাবের দাদা ছিলেন প্রধান অতিথি। যদিও মেডেল বাদে ইহাব ক্রেস্ট সার্টিফিকেট সবই পেয়েছিল, তবে মারওয়ান এত প্রশংসা ইমতিয়াজ ভুঁইয়ার কাছে বিশ্বের বিষতুল্যই ঠেকেছিল। তার বিষতুল্য আরও বাড়াতে ইহাবের কর্মকাণ্ড যেন আগুনে ঘি ঢেলে দিয়েছিল। যখন নিজের ক্রেস্ট সার্টিফিকেট এবং ফুলের তোড়া সব মারওয়ানকে উৎসর্গ করেছিল, প্রকাশ না করলেও ছেলের ছেলে মানুষিতে ভেতরে ভেতরে তিনি রাগে ক্ষোভে ফেটে পড়েছিলেন। স্কুলের শিক্ষক, ছাত্র, এমনকি গ্রামের মানুষদেরও বদ্ধ মূল ধারণা হয়ে গিয়েছিল মারওয়ান এবং ইহাব একই সুতোয় বাঁধা দুটো প্রাণ। পৃথিবী ওলট পালট হয়ে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে, তবে এই দুজনের বন্ধন কোনোদিনও ছিঁড়বে না। দুজনের পাগলামির শেষ ছিল না। মারওয়ান ইহাব উভয় ছিল বাঁধনহারা, নিজেদের মর্জি মাফিক চলতো। গ্র্যাজুয়েট কমপ্লিট করে কেরিয়ার ভাবনায় অন্যরা মুখিয়ে থাকলেও উভয় ছিল নির্লিপ্ত। ইহাবের নির্লিপ্ততা মানা যায়, কারণ সে শুয়ে বসে আজন্মকাল খেতে পারবে। কিন্তু মারওয়ানের উদাসীনতা মনোভাবের কোনো কারণ পিতা মাহবুব আলম পাননি। ছেলের সব কিছুতেই হেয়ালিপনা তাকে বিরক্তি ও বেদনার উচ্চ সীমায় পৌঁছে দিয়েছিল। ছেলের চিন্তা অস্থির হয়ে আবারও শয্যাশায়ী হয়েছিলেন তিনি। হঠাৎ একদিন খবর পান মারওয়ান গোপন কোনো কাজের সাথে যুক্ত। খবরটা মারওয়ানই দিয়েছিল। ছেলে বিপদে চলে গিয়েছে ভেবে একেবারেই ভেঙে পড়েছিলেন মাহবুব আলম। তবে ঝটকাটা তখন খান যখন শুনেছিলেন মারওয়ান আজাদ এবং ইহাব ভুঁইয়া উভয় গোয়েন্দা সংস্থার লোক। এসব পুরুষের গোপনীয় বিষয়, তাই লোকচক্ষুর অন্তরালে রাখতে তিনি কোনো কার্পণ্য করেননি। এমনকি পরিবারের কেউ আজ পর্যন্ত মারওয়ানকে কর্ম সম্পর্কে ওয়াকিবহাল নয়। 6 অগ্রহায়ণ 1421। কয়েকদিন ধরে ইহাবের সন্দেহ হচ্ছে তাকে কেউ ফলো করছে। আজ সকালে ইহাবের কাছে একটা পার্সেল এসেছে। গ্রাম থেকে আসার পর আজকে প্রথম পার্সেল এলো। পার্সেলের ভেতর একটা পেনড্রাইভ ও চিরকুট। ইহাব শ্রীকুচকে চিরকুটটা খুলে দেখলো, সেখানে লেখা, বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আপনার প্রাণাধিক প্রিয় বন্ধু যে গোপন তথ্য লিক করে সেটা সম্পর্কে খোঁজখবর রাখেন, একজন গোয়েন্দা বিভাগের লোক হয়ে এমন অবিশ্বস্ত মানুষ দেশের জন্য শুধু ক্ষতি বয়েই আনবে না, এই পেশার জন্যও সর্বাধিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ইতি কেউ একজন। এতটুকু লেখা কাগজে। ইহাব উক্ত কাগজের কোনো কথায় বিশ্বাস করেনি। পৃথিবী উল্টে গেলেও মারওয়ান সম্পর্কে তার ধারণা এক বিন্দু পাল্টাবে না। মারওয়ান যদি তার সামনেও খুন করে, তবুও সে মারওয়ানকে খুনি সাব্যস্ত করবে না। এর পেছনে যুক্তি থাকলে মারওয়ান, না থাকলে মারওয়ান এই কাজ ভুলেও করবে না, তাও ইহাব জানে। তাই নিশ্চিন্তে চিরকুটটা ছিঁড়ে চুকচুক করে ফেলে দিল। ইহাব মারওয়ান দুজনকে এক কথায় অন্ধ বিশ্বাস করে।
এসব পেশায় এরকম কত কিছু আসে, সব কিছু বিশ্বাস করতে নেই। তাছাড়া তাদের একটা গুরুত্বপূর্ণ মিশন চলছে, এই সময় শত্রুপক্ষের কোনো চাল কিনা সেটাও একটা প্রশ্ন। এর কিছুদিন পর আবারও একটা চিরকুট ইহাবের দোরগোড়ায় পৌঁছেছিল। চিরকুটে লেখা ছিল, অন্ধবিশ্বাস ক্ষতির কারণ। আপনি যেমন আপনার বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন, তিনিও কি আপনাকে তেমনই বিশ্বাস করেন? আর সেদিনের প্যানড্রাইভটি নিশ্চয়ই দেখেননি? দেখলে অন্ধবিশ্বাস খানিক হলেও কমতো। ইতি কেউ একজন। চিরকুটটি পরে ইহাবে একটু অনুপ নড়েছিল। প্যান্ডেপটা তো সে আসলে সেদিন দেখেনি, অকাজের বেবি ফেলে রেখেছিল। দ্রুত প্যান্ডেপটি ল্যাপটপে সেট করে দেখেছেন আসলে শত্রুপক্ষকে তথ্য ফাঁস করেছে মারওয়ান। বেশ কয়েক স্থানে তার তথ্য ফাঁস করার, শত্রুদের সাথে হাত মেলাবার ছোট ছোট ক্লিপ, ভিডিও, অডিও ইহাবের চোখের সামনে উন্মোচিত হচ্ছিল। আর তার বুকের ব্যথা বেড়ে যাচ্ছিল। ইহা প্রথমে বিশ্বাস করেনি এই ভিডিও কিংবা অডিও এডিট ভেবেছে, তারপর পরীক্ষা করে দেখেছে এটা আসল ভিডিও, কোনোটাই এডিট নয়। তবুও নিজেকে আশ্বাস দিয়েছে মারওয়ানের এই কাজের পেছনে নিশ্চয়ই কোনো যুক্তি আছে। চোখের সামনে প্রমাণ উপস্থিত থাকার পরও ইহাব মারওয়ানকে অবিশ্বাস করতে নিমরাজে ছিল। বেশ কয়েকদিন ইহাব রাতে ঘুমাতে পারছে না, না কোনো কাজেও মনোযোগ দিতে পারছে না। মারওয়ান চট্টগ্রাম একটা মিশনে গেছে, কবে আসবে ঠিক ঠিকানা নেই। ইহাব নিজেকে দমাতে না পেরে চিঠি লিখতে বসলো। প্রাণাতিক নম্বর 1। কেমন আছিস তুই? আমি ভালো নেই। বেশ কয়েকদিন হয় ঘুম চোখ থেকে উধাও হয়ে গেছে। কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। কাজ শেষ করে শীঘ্রই ঢাকামুখী হবি। তোর সাথে জরুরি বিষয়ে আলাপ আছে। আচ্ছা, আমাকে তুই কতটুকু বিশ্বাস করিস? যদি কোনোদিন দেখিস আমি তোর সাথে নেই, তাহলে কি আমার উপরে আস্থা হারাবি? এটি তোর কেন্দ্রবিন্দু। চিঠির ফিরতি উত্তর এলো 2 দিন পর, সেই চিরাহত রূপে লেখা চিঠি। ইহাবের চিঠির ফটোকপি শুরুতে লাগিয়ে মারওয়ান টানা টানা হাতে লিখতেছিল চিঠি। কেন্দ্রবিন্দু, কাজ নিয়ে প্রচুর ব্যস্ততায় যাচ্ছে। শীঘ্র তোর সাথে একত্রিত হব। নাওয়া খাওয়া বাদ দিয়ে সন্ত্রাসীদের আস্তানায় ঘাঁটি স্থাপন করতে হয়েছে। খুবই রিস্কি কাজ। চিঠিটা খুবই গোপনে লিখতে হয়েছে, তাই বেশি কিছু বলার সুযোগ নেই। শোন, বেশি চিন্তা করবি না, যত্ন নিস শরীরের। আমি এসে তোর মন খারাপ ভ্যানিশ করে দেব। আর তোকে আমি আমার নিজের থেকে বেশি বিশ্বাস করি। আমাকে অবিশ্বাস করতে পারবো, কিন্তু তোকে না। সেদিন কোনোদিন আসবে না যেদিন তুই আমার সাথে থাকবি না। তাই আস্থা হারানোর প্রশ্নই আসে না। পড়া শেষে চিঠির উপরে ইহাব বার কয়েক হাত বুলালো। নিজের নাম কোনোদিনও শেষে লেখে না মারওয়ান, সবসময় ডট ডট ব্যবহার করে। সবকিছু যেন এমন ঠিকঠাক থাকে সেই প্রার্থনাই করলো ইহাব। তার কেন যেন মনে হচ্ছে বিরাট একটা ঝড় আসতে চলেছে তাদের জীবনে, যা তাদের সবার জীবনকে ওলট পালট করে দিবে। ইহাবকে তছনছ করতে সেবারের মিশনে প্রধান অর্থাৎ SAG প্রধানের একটা ফোন কলই যথেষ্ট ছিল। মারওয়ান সম্পর্কে তার কাছে নেগেটিভ অনেক তথ্য পৌঁছে গিয়েছিল। ইহাব এ সম্পর্কে জেনেও কোনো ব্যবস্থা নেয়নি। তার জবাব দিয়েছেন ডিপার্টমেন্টের হেড। ইহাব হয় এর ব্যবস্থা নেবে, নয়তো চিরকালের জন্য তাকে এবং মারওয়ানকে সাসপেন্ড করে জেলে পুরে দেওয়া হবে। হয়তো এই দ্বিচারিত জন্যই উভয়কে দেশদ্রোহী মামলায় ফাঁসিও দেওয়া হবে। এই শাস্তি অবশ্য মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন হেড। ইমতিয়াজ ভুইয়া ততদিনে গ্রামের চেয়ারম্যানের আসনে নির্বাচিত হয়েছেন। কোনোভাবে এইসব খবর তার কানে পৌঁছলে ইহাব মারওয়ান সম্পর্কে যা জানে তা যেন SAD সিক্রেট অ্যাফেয়ার্স ডিভিশন ডিপার্টমেন্টের হেডকে দিয়ে দেয়। তা নিয়ে জোর জবরদস্তি শুরু করেন। তার মতে অন্যের দোষ নিজের ঘাড়ে টানার কোনো কারণই নেই। দোষ করেছে মারওয়ান, সেখানে ইহাব কেন ফাঁসবে? এইসব বলে ছেলেকে ফুসলাতে থাকেন তিনি। মাহবুব আলমের মতো ইমতিয়াজ ভুইয়া ছাড়া পরিবারের আর কেউই ইহাবের কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞাত নয়। যারা গোয়েন্দা সংস্থার লোক, তারা নিজেদের আসল কাজ সম্পর্কে পরিবারকে জানাতে পারে না। তার উপর থেকেই তাদের নিষেধ করা থাকে। ইহাবকে এত চাপ দেওয়ার পরেও যখন সে মারওয়ানের সম্পর্কে কোনো কথা বলেনি, তখনই তাকে রিমান্ডে নেওয়া হয়। 2 দিনের রিমান্ড শেষেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন SAD এর হেড শপথ করালেন
হয় দেশের পক্ষে থাকবে, নয়তো দেশদ্রোহীর পক্ষে। ইহাব নিজের পেশায় যুক্ত হবার দিনই ওয়াদা করেছিলেন মৃত্যুকে গ্রহণ করবে, কিন্তু দেশের বিরুদ্ধে কোনো কাজ করবে না। আবার নিজের প্রিয় বন্ধুর বিপক্ষে সাক্ষ্য দিতেও তার কলিজা ছিঁড়ে যাবে। সেদিন চিৎকার করে পুরো অফিস কক্ষের সামনে কেঁদেছিল ইহাব। তবে হেড কিংবা অন্যান্য এজেন্ট কারোরই তাতে মন গলেনি। ততদিনে সবাই মারওয়ান আজাদের বিরুদ্ধে চলে গিয়েছিল, প্রস্তুতি নিয়ে ফেলেছিল। মিশন শেষ করে এলেই তাকে জেলে ঢোকানো হবে। মারওয়ানকে নিজের মিথ্যা অসুস্থতার কথা জানিয়ে মিশন স্থগিত করে দ্রুত ঢাকায় চলে আসার জন্য ইহাবই চিঠি লিখেছিল। দেশ অথবা দেশদ্রোহিতার ভেতর নিজের দেশকে বেছে নিয়েছে সে। মারওয়ানের আরও বিভিন্ন ক্লিপ ও ঘৃণ্য তথ্য তার চোখের সামনে যখন জ্বলজ্বল করে ধরা দিয়েছিল, তখন নিজেকে আর বন্ধুত্বে স্থির রাখতে পারেনি সে। নিজের বন্ধুত্বের জন্য চোখের সামনে থাকা প্রমাণে আর কত অবিশ্বাস করবে ইহাব। সবার আগে সে একজন গোয়েন্দা, তারপর বন্ধু। এই শপথ করেই তো সে গোয়েন্দাগিরিতে যুক্ত হয়েছিল। মারওয়ান যেদিন ঢাকায় এসে পৌঁছলো, ততদিনে আবেগ অনুভূতি সব কবর দিয়ে পাথরে পরিণত হয়ে গিয়েছিল ইহাব। মারওয়ান ইহাবকে দেখে জড়িয়ে ধরেছিল। ইহাব কোনো আগ্রহ দেখায়নি। মারওয়ান তা দেখে বলল, শরীর মন বেশি খারাপ নাকি? চিন্তা নেই, আমি এসে বলেছি না। বলে আবারও বন্ধুকে জোরে চেপেই ধরলো। মারওয়ান যদি জানতো যাকে জড়িয়ে ধরছে সে শুধুই বন্ধুর খোলস, কিন্তু ভেতরে একজন গোয়েন্দা, তাহলে বোধহয় জড়িয়ে ধরতো না। আবার তার অসুস্থতার চিঠি পেয়েও হুড়োহুড়ি করে মিশন স্থগিত করেও আসতো না। ইহাব রোবটের মতো বলল। কাল অফিসে দ্রুত আসিস। ইহাব প্রত্যুত্তর করেনি। মারওয়ান বলল, তা আসবো। তুই রেস্ট না নিয়ে অফিস যাচ্ছিস নাকি? কি হলো? বেশি খারাপ লাগলে চল, কোথাও ঘুরে আসে। প্রয়োজন নেই। এটুকু বলেই ইহাব চলে গেল। মারওয়ান ইহাবের অদ্ভুত আচরণের কোনো কারণ খুঁজে পেল না। শরীর খারাপ ভেবে আর খাটলো না। 5 কার্তিক 1422 বঙ্গাব্দ। পরের দিনই অফিসে পা রেখে মারওয়ানের সব কিছু কেমন অদ্ভুত লাগছিল। অন্য সময়ে কোনো কাজ শেষ করে ফিরে বাকি এজেন্টরা এসে কোলাকুলি করতো, কিন্তু এবার সকলের চোখ মুখ কুঁচকে ছিল। ইহাবকে আশেপাশে কোথাও দেখলো না। তাকে অফিসে আসতে বলে নিজেই গায়েব। হেড তার সামনে এসে দাঁড়াতেই মারওয়ান সালাম দিল। তিনি কোনো উত্তর না দিয়ে বললেন, মারওয়ান আকাশ থেকে পড়েছে এমন ভঙ্গিমায় হেডের দিকে চাইলো, অবাক গলায় বলল, গোয়েন্দা তথ্য ফাঁস করার অপরাধে তোমাকে সাসপেন্ড করা হলো, সেই সাথে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। এসব কি বলছেন স্যার? হেড রাগান্বিত গলায় বললেন, যা শুনলে তাই বলেছি। আপনার সম্ভবত কোথাও ভুল হচ্ছে। আমার কথা ভুল হচ্ছে না। মারওয়ান পুরো অফিসের রুমের সবার দিকে চাইল। প্রত্যেকের চোখে ঘৃণা। সকলে সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে কটাক্ষের দৃষ্টিতে চেয়ে আছে। এতদিন এরাই তাকে স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলছে, অথচ আজ তাদের সবার মুখে ঘৃণা ও তিক্ততে কুচকে আছে। হেজ মাল্টিমিডিয়া প্রজেক্টের মারওয়ানের এ যাবৎকালের সকল কুকীর্তি দেখালেন। মারওয়ান অবিশ্বাস্য নজরে সেদিকে চেয়ে রইল। নিজের চোখের সামনে নিজেকে যেন অবিশ্বাস হচ্ছে। এ কিভাবে সম্ভব? মারওয়ান তো এমন কিছুই করেনি। তাহলে এই ভিডিও কারা করেছে? সে চিল্লিয়ে বলল, এগুলো এডিটেড স্যার, এটা আমি নই। এজেন্ট তাহমিদ বলল, এডিট করে এত রিয়েল ভিডিও বানানো সম্ভব? হেড তা ছিল হেসে বললেন, এডিট নাকি রিয়েল সবই পরীক্ষা করা হয়েছে, কোনোটা এডিট নয়। তোমার কাছে এ ধরনের জালিয়াতি বিশ্বাসঘাতকতা আমি আশা করিনি। মারওয়ান চিৎকার করে বলল, বিশ্বাস করুন স্যার, এসব মিথ্যা, ভুয়া। এজেন্ট তাহমিদ আবারও বলল, চোখের সামনে দেখছি আপনি, অথচ এখন বলছেন এগুলো ভুয়া, মিথ্যা। মিথ্যা ধরা পড়ে যাওয়ায় মাথা আউলিয়ে গেছে নাকি মিস্টার? সকল এজেন্ট হেসে উঠে এজেন্ট তাহমিদকে সমর্থন করল। মারওয়ান লজ্জায় অপমানে মাথা নিচু করে ফেলল। ইহাব অফিস রুমে এসে দেখলো মারওয়ান মাথা নিচু করে আছে। হেড তাকে দেখা মাত্রই বললেন, আসো। ইহাবকে দেখা দেখেই মারওয়ানের বুকে আসার আলো জ্বলল। এগিয়ে এসে বলল, হাত দেখ, সবাই কিছু বলছে। তুই তো জানিস আমি কেমন। সবাইকে বল প্লিজ, আমি কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারি? তুই বল। হেড ইহাবকে উদ্দেশ্য করে বললেন, কিভাবে কি পেয়েছো সব খুলে বলো।
ইহাব মারওয়ানের দিকে এক পলক চেয়ে বিগত কয়েক মাসে সব কিছু খুলে বলল। মারওয়ানের চারিপাশে যেন বজ্রঘাত হলো। কেমন ঘোলাটে লাগছে সবকিছু। ইহাব যাকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, বিশ্বাস করে, সে তার বিরুদ্ধে বলছে এও সম্ভব? এসব কিছু মিথ্যা। ইহাব এসব বলতে পারেই না। সে নিশ্চয়ই ভুলভাল দেখছে। অফিস রুমের প্রত্যেকটি এজেন্ট তাকে ধিক্কার জানালো, অপমান অপদস্থ করে সেদিন তাকে সাসপেন্ড করেই দেওয়া হলো। এত চাপ সহ্য করতে না পেরে মারওয়ানের মারাত্মক জ্বর নিয়ে গ্রামে চলে এলো। কারোর সঙ্গে কোনো আলাপ না করে একেবারে বাকরুদ্ধ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ল। মাহবুব আলম ছেলের শরীরের কন্ডিশন এত খারাপ দেখে ডাক্তার দেখালেন। ডাক্তার দেখে জ্বর ও মানসিক চাপের ওষুধ দিল। 3 দিন পর কিছুটা সুস্থ হলো। মাহবুব আলম কিছু হয়েছে কিনা জিজ্ঞেস করলেন। মারওয়ান ইশারায় না জানালো। কিছু হয়নি। 2 দিন পর খবর এলো চেয়ারম্যান বাড়িতে ডাক পড়েছে। মারওয়ান যেতে রাজি হলো না। মাহবুব আলম ভাবলেন জরুরি তলব করেছে, একবার শুনে আসা দরকার। তাই অসুস্থ ছেলেকে কোনোরকম বুঝিয়ে নিয়ে এলেন চেয়ারম্যান বাড়ি। চেয়ারম্যান বাড়ির সামনে এসে দেখলেন পুলিশের জিপ গাড়ি দাঁড় করানো। গ্রামের গণ্যমান্য অনেকে উপস্থিত সেইখানে। মারওয়ান ও মাহবুব আলমকে দেখে ইমতিয়াজ ভুইয়া বললেন, এত নিকৃষ্ট একটা কাজ করতে তোমার বিবেকে বাঁধলো না? মারওয়ান, তোমাকে তো যথেষ্ট ভালো ছেলে জানতাম, ঠিক আছে, এই জঘন্য কাজটা করতে তোমার বাঁধেনি? এসব আপনি কি বলছেন চেয়ারম্যান সাহেব? মাহবুব আলম বললেন। ইমতিয়াজ ভুইয়া মুখ ঘুরিয়ে বললেন, আপনার ছেলেকে জিজ্ঞেস করুন কি বলেছি। মাহবুব আলম মারওয়ানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইল। মারওয়ান প্রত্যুত্তর না করে মাথা নিচু করে দাঁড়ানো। মারওয়ানকে কোনো কথা না বলতে দেখে ইমতিয়াজ ভুইয়া উঠে এসে কানে কানে সব ঘটনা খুলে বললেন। মাহবুব আলম বিশ্বাস করলেন না। তারপর ইমতিয়াজ ভুইয়া ভিডিও দেখালেন। না চাইতে বিশ্বাস করতে বাধ্য হলেন। চোখের সামনে ছেলের অধপতন কোনো বাবাই সহ্য করতে পারে না। ইমতিয়াজ ভুইয়া চেয়ারে বসে গ্রামের সকল দিক চেয়ে বললেন, অফিসের টাকা চুরি করার দায়ে মাওরাকে পুলিশ গ্রেপ্তার করতে এসেছে। ইমতিয়াজ ভুইয়া পুরো গ্রামের সামনে আসল কথাই বলতে চেয়েছিল, তবে ইহাবের অনুরোধে মিথ্যে বানোয়াট কথাই বলতে হলো। গোয়েন্দাগিরির এজেন্ট সিক্রেট জিনিস। এই পেশা সম্পর্কে সবাইকে জানানো যায় না, তাদের নিষেধ করা থাকে। ইমতিয়াজ ভুইয়া কথায় উপস্থিত জনতার ছিচি রব পড়ে গেল। অনেকে বিশ্বাস করতে চায়নি। মারওয়ান সম্পর্কে যথেষ্ট সুধারণা তাদের। ইমতিয়াজ ভুইয়া হিংসা থেকে এসব বলছেন তাও অনেকে কানাঘুষা করলো। এসব শুনে তিনি ক্ষোভে ফুঁসতে লাগলেন। নিজেকে সঠিক প্রমাণ করতে ইমতিয়াজ ভুইয়া নিজের ছেলেকে ডেকে এনে বলেন, এসব সত্যি কিনা বলো ইয়াব। ইহাব মাথা নামিয়ে সম্মতি জানলো। যারা বিশ্বাস করেনি তারাও বিশ্বাস করতে বাধ্য হলো, কারণ মারওয়ানের জানে যেগুলি দোষ তো আর মিথ্যা বলবে না। মারওয়ান হাসলো কেবল। গ্রামের একজন গণ্যমান্য বৃদ্ধ লোক বললেন, আজ পর্যন্ত তা হয়নি, তা এ ছোকরার জন্য হলো। গ্রামে পুলিশ এসেছে, কোনোদিন কেউ শুনেছেন? সকলেই নানা করে উঠল। তিনি আবারও বললেন, তোমরা তো ভালো ভাবছিলাম মাহবুবের বলা, এই সাংঘাতিক কাণ্ড। টাকা চুরি ছেলে এই আদর্শবান বানাইছে মাহবুব। শেষের প্রশ্নটি মাহবুব আলমের দিকে দৃষ্টিপাত করেই বললেন বৃদ্ধ ব্যক্তিটি। মাহবুব মারওয়ানকে ছেড়ে কঠোর দৃষ্টিতে চেয়ে ভরা চেয়ারম্যান বাড়ির সামনে ঠাস ঠাস করে কয়েকটা চড়ই লাগালেন। মারওয়ান শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে চড় খেল। তার চোখ দুটো রক্ত জমে লালাভ হয়ে আছে। ইমতিয়াজ ভুইয়া বললেন, আল্লাহ কত মেধা দিছে, অথচ কাজ কামে ঢেরস। পুরা মাথাটা কাটা গেলে এই পোলার জন্য। মারওয়ান নিজের রক্তাক্ত চোখ দুটো মেলে ইমতিয়াজ ভুইয়ার দিকে চাইল। ইমতিয়াজ ভুইয়া বলল, কত বড় বেয়াদব, আবার আমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। চাপকে পিঠের ছাল তুলে ফেলবো বেয়াদব কোথাকার। সন্ত্রাসীগুলোর মতো আচরণ নিয়ে জানুকে। শেষ কথাটা পুলিশদের উদ্দেশ্যে ছুড়লেন তিনি। পুলিশরা গ্রাম ভর্তি লোকের সামনে টেনে হিঁচড়ে মারওয়ানকে নিয়ে গেল। এক গ্রাম মানুষের সামনে অপমানিত হয়ে এবং ছেলের নিন্দা ও ধিক্কার শুনে মাহবুব আলম স্ট্রোক করলেন। 2 দিন পর ইহাব জেলে মারওয়ানকে দেখতে গেলে মারওয়ান একবারের জন্য তার দিকে তাকালো না।
দেয়ালে হেলান দিয়ে এক হাঁটুর উপর হাত রেখে দৃষ্টি উপরে রেখে পলক্ষীন চেয়েছিল। ইহাব ওপাশ থেকে বারবার ডাকলেও সেই ডাকে আর সাড়া দেয়নি মারওয়ান আজাদ। শুধু একবার ঘাড় কাত করে হু হু করে হেসে পড়ল। বন্ধুত্ব নাকি ছলনা? সেই যে কথা পুরলো, এরপর ইহাব নামক যে অধ্যায় ছিল তা একেবারে দাফন করে ফেলেছিল মারওয়ান। পারলে মারওয়ান আজাদ নামটারও কবর বোধহয় সেই দিনই দিয়ে দিয়েছিল। ইহাব নিজেও মুখ ফিরিয়ে নিয়েছিল। মারওয়ানের দোষ থাকা সত্ত্বেও ইহাবকে দোষী করাটা তার মোটেও পছন্দ হয়নি। মারওয়ানের 10 বছরের জেল হয়েছিল, তবে উড়ো খবর শুনেছিল ইহাবের কারণে সেই জেলের সময়সীমা 3 মাস নির্ধারিত হয়। 3 মাস পর জেল থেকে বেরিয়ে এসেছিল নির্লিপ্ত উদাসীন ভাবুগুড়ে ছন্ন ছাড়া মারওয়ান আজাদ। আগের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে আর বিদ্যমান ছিল না। সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে তবেই জেল থেকে বেরিয়েছে সে।